আম্মা, তোমাকে একটা জরুরি প্রয়োজনে ডেকে আনলাম। জি আব্বু। তোমার আম্মা আর আমি মিলে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব ভেবেছি, শুধু লাস্ট ফিনিশিংটা বাকি। কি সিদ্ধান্ত আব্বু? সোহরাব হোসেন ধীরে ধীরে সব কথা খুলে বললেন হৃদিকে। হৃদি এক দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে তার কথা শুনতে লাগলো। সোহরাব হোসেন সব কথা শেষ করে বললেন, এখানে তোমার মতামতের বাইরে কিচ্ছু হবে না, কারণ তোমার গুরুত্ব আমার কাছে সবার আগে। আমরা তোমার বাক স্বাধীনতার হস্তক্ষেপ করব না, তবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেখানে তোমার ন্যূনতম ক্ষতি নেই। তুমি আগের মতো এখানেই থাকবে, সব কিছু এরকমই থাকবে। শুধু পার্থক্য দাঁড়াবে এতটুকু, তোমার আরও একটা অভিভাবক বেড়ে যাবে। হৃদি চুপ করে রইল। তা দেখে সোহরাব হোসেন বললেন, তুমি নির্দ্বিধায় বলতে পারো, চাইলে আরও কিছু সময় নাও। আমরা পরে পস্তাতে চাই না। তাড়াহুড়ো করে কিছু প্রয়োজন নেই। নিজের ঘরের মেয়ে, নিরিবিলি ভাবো। আমি আর তোমার আম্মা এখানে বসে আছি, যতটা সময় নেয়ার নিতে পারো। তুমি না আসা পর্যন্ত আমি উঠবো না, কাউকে সিদ্ধান্ত জানাবো না। হৃদি উঠে দাঁড়ায় সোফা থেকে। নিজের ঘরের দিকে যেতে যেতে হঠাৎই ওর ভিন্ন রকম অনুভূতি হতে লাগলো, যেই অনুভূতির সাথে ওর পরিচয় নেই, অথচ ও জানতেও পারলো না। প্রতিনিয়ত ধ্বংসের দিকে অচিরেই এগিয়ে যাচ্ছে ও। একটা কথা জানা নেই ওর। লেফটেন্যান্ট আরভিন আল তৈমুর সব সময় বলেন, দেশপ্রেমীদের অপছন্দ করাও দেশদ্রোহিতার শামিল। আর আমি দেশদ্রোহীদের ঘৃণা করি। তাদের সাথে বিদ্রোহ করতে অবিচল। আরও একবার ধ্বংস হোক অচিরেই। নিজের ঘরে টানা 5 মিনিট যাবৎ সমানে পায়চারি করছে হৃদি। ভাবনা চিন্তা করছে ও। ওর হাতেই তুলে দেওয়া হয়েছে ওর ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের চাবিকাঠি। হৃদি সে সিদ্ধান্তহীনতায় ভুগছে এমনটা নয়। প্রস্তাবটা ওর জন্য অস্বস্তিকরও নয়, তবে ওর মন দ্বিধায় পড়েছে প্রতিনিয়ত। হৃদি শুনেছে আরবিন স্যার শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাচ্ছেন চাকরির জন্য। এরপর যদি কখনো দেখাও হয়, তাও শুধুমাত্র ভাগ্যের ফেরি। এই বিষয়টা হৃদিকে গত কয়েকদিনে ভাবিয়েছে ভীষণ। কেমন যেন একটা দুঃখ দুঃখ বোধ হয়েছে ওর। কেন হয়েছে, কেন এমন অস্থিরতা, তা গত কয়েকদিনে বহুবার বোঝার চেষ্টা করে অবশেষে নিশ্চিত হয়েছে ও, তবে পুরোপুরি ভাবে নয়। তারপরও এত বড় একটা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবে তা ভাবনাতেও আসেনি ওর। হৃদি গিয়ে বসলো বিছানার ওপর। দক্ষিণের খোলা জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল। মিশ্রণ অনুভূতি হচ্ছে ওর, কিছুটা অজানা, কিছুটা জানাশোনা। আরবিন স্যার সরকারি চাকরি পেয়েছে। কি চাকরি তা অবশ্য জানা নেই হৃদির। তাতে বিশেষ আগ্রহ বোধ নেই, তবে এই খবরে সুখী হওয়ার সাথে সাথে বিষণ্ণও হয়েছে ও। ওই মানুষটার সাথেই হৃদির নাম জড়ানো হবে, এ যেন সম্পূর্ণ অকল্পনীয় ছিল হৃদির কাছে। কিছুক্ষণ আগে ওর আব্বুর মুখে প্রস্তাবটা শোনার পর শির দ্বারা বয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। মনে অস্বস্তি শীতল ভাবের সৃষ্টি হয়েছিল। এখন মিনিট 10 পর অবশ্য শান্ত মনে ঠান্ডা মাথায় ভেবে দেখেছে ও। হৃদির সামনে দুটো বিষয় এসে দাঁড়িয়েছে। এক, এই বিয়ের ঘটনায় ওর জীবনে ন্যূনতম পরিবর্তন হবে না বলেই মনে হচ্ছে। এতে 95% নিশ্চয়তাও রয়েছে। 2, আরবিন স্যারের প্রতি হৃদির একটা সূক্ষ্ম দুর্বলতা রয়েছে। এটাও ও টের পেয়েছে যথাযথ সময়ে। হৃদির মন বলছে ওই মানুষটার সাথে নিজেকে জড়াতে। দুনিয়া উচ্ছন্নে যাক, সব কিছু এলোমেলো হয়ে যাক, পড়াশোনা, ক্যারিয়ার,
কোনো কিছুর দরকার নেই, শুধু ওই মানুষটাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সাজাতে পারত। এই কথাটা মাথায় আসার সাথে সাথে আব্বা আম্মার কথাও মনে পড়ে যায় হৃদির। তাদের একমাত্র মেয়ে ও, তারা কম তো করেনি ওর জন্য, এখনও করছে, সব সময় করেন। হৃদির আব্বা আম্মার স্বপ্ন তাদের মেয়ে তাদের মুখ উজ্জ্বল করবে, তাদের ইচ্ছে পূরণ করবে। মেয়ে তাদের শিক্ষায় দীক্ষায় ক্যারিয়ারের অনেক উন্নতি করে তাদের মুখ রক্ষা করবে। সেই দিক বিবেচনা করতে গেলে পড়াশোনা ক্যারিয়ার উচ্ছন্নে রেখে শুধুমাত্র আরবিনকে নিয়ে স্বপ্ন দেখাটা মোটেও সমীচীন নয়। এটা স্বার্থপরতা, একটুকু জানি হৃদি। সেই হিসেবে একটা সিদ্ধান্তই আসা যায়, বিয়ে করে জীবনের কোনো পরিবর্তন না ঘটিয়ে দুজনকে দুই মেরুতে থাকতে হবে। হৃদির তার মতো পড়াশোনা করবে আর আরবিন চাকরি করবে। হৃদি উঠে দাঁড়ালো, শেষবারের মতো খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। ভাবনা চিন্তা করা হয়ে গেছে ওর। চোখ বুজে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো। তখনই পিছনে পায়ে হাঁটার শব্দ পেয়ে ঘুরে তাকালো। ওর আম্মা দাঁড়িয়ে আছেন, হৃদিকে দেখছেন জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে। মায়ের মুখ দেখে যা বোঝার বুঝে নিল হৃদি, শান্ত গলায় বলল, আম্মা, আব্বুকে বলে দাও তার সিদ্ধান্তে আমার কোনো অসুবিধা নেই। তাহলে বলছো তুমি রাজি? জি আম্মা। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। নিজের দিকটা ভেবে বলছো তো? হ্যাঁ আম্মা, আমার কোনো সমস্যা নেই। আব্বুর সিদ্ধান্ত নিশ্চয়ই আমার জন্য খারাপ নয়। ইনশাআল্লাহ কখনোই না হোক। আমরা তোমার আব্বা আম্মা নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না, বরং তোমার ভবিষ্যৎকে নিরাপদ করতে চাইবো সবসময়। তাছাড়াও তোমার আব্বুর এই সিদ্ধান্তে আমি খারাপ কিছু দেখছি না। না হলে সবার আগে আমি মত বিরোধ করতাম। সামনে তোমার পরীক্ষা, এই সময়ে কোনোভাবেই শ্বশুরবাড়ি যেতে দেব না। পরীক্ষার পরে যা করা লাগে করব। হৃদি মিশ্র প্রতিক্রিয়া দেখালো, সামান্য হাসলো, সৌজন্যতা বোধ দেখাতে। ওর প্রবল কোনো অনুভূতি হচ্ছে না, আবার বিরোধ করার মনোভাবও নেই। যা হচ্ছে সবকিছু ওর আব্বা আম্মার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বই নিয়ে বসলো ও। পড়াশোনা করতে হবে, পড়াশোনা থেকে বহু দূরে সরে এসেছে ও। আরবিন স্যার শিক্ষিত মানুষ, তিনি নিশ্চয়ই একজন অর্ধশিক্ষিত ছাগলের সাথে বসে আলাপ করতে চাইবেন না। রোমস্য কথাটা মনে আসার সাথে সাথেই আরবিন স্যারের কি এই বিয়েতে মত আছে, এই প্রশ্নটা মাথায় আসলো হৃদির। ওর আম্মাকে জিজ্ঞাসা করা হয়নি, এমন প্রশ্ন করাও যায় না। চক্ষু লজ্জারও একটা ব্যাপার আছে। মায়েদের সাথে রসিকতা করা গেলেও সব প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না, পরে নিজের কাছেই লজ্জা লাগে। হৃদির মনে হলো একবার স্যারকে কল দিয়ে শুনবে, পরে আবার ভাবলো এত আগ বাড়িয়ে আলাপ করে লাভ নেই। বিয়ে যেহেতু হচ্ছেই, তার চেয়ে বরং একটু ভাব ধরে থাকা যাক। বিবাহযোগ্য কুমারীর ভাব আর আসমানের চাঁদ দুটোই দুর্লভ এবং আকর্ষণীয়, ধরাছোঁয়ার বাইরে, আবার খপ করে ধরে ফেলতে মন চাইবে। হৃদি মুস্কি হাসলো। বই সামনে নিয়ে বসতেই কয়েকবার আরবিন স্যারের মুখ ভেসে উঠল চোখের সামনে, অথচ ও ভবিষ্যৎ জানে না, জানার কথাও নয়। কিশোরী আবেগী মন যেই স্নিগ্ধ সুখের কল্পনা করছে, তা যেন অলৌকিক কল্পনার রূপ নেওয়ার অপেক্ষায়, সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হওয়ার অপেক্ষায়। এই অপেক্ষারা যেন খুব দ্রুতই শেষ হতে চলছে। সময় যত এগোচ্ছে হৃদি ততই যেন ওর সর্বনাশের দিকে পা বাড়াচ্ছে। ইকবাল জমাদার আর সোহরাব হোসেনের দেখা করার কথা স্থায়ী একটা রেস্টুরেন্টে। ইকবাল জমাদার কিছুক্ষণ হলো এসে বসেছেন, সোহরাব হোসেনের জন্য অপেক্ষা করছেন। ঘড়িতে সময় দেখতে লাগলেন তিনি। তখনই রেস্টুরেন্টের প্রবেশদ্বার ঠেলে ভেতরে প্রবেশ করলো সোহরাব হোসেন। চোখ ঘুরিয়ে খুঁজতেই মাঝের দিকে একটা কর্নার ঘেঁষে টেবিলে ইকবাল জমাদারকে দেখতে পেলেন। হাসি মুখে এগিয়ে গেলেন সোহরাব হোসেন। ইকবাল সাহেব তাকে দেখে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে বসতে বললেন। দুজন বসা মাত্রই ইকবাল জমাদার ওয়েটারকে ডেকে টুকটাক খাবার অর্ডার করলেন। সোহরাব হোসেন নিষেধ করলেও ইকবাল জমাদার শুনলেন না। ওয়েটার যেতেই তিনি বললেন, তা কি খবর সোহরাব ভাই? আলহামদুলিল্লাহ ভালোই, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ।
চলে যাচ্ছে দিনকাল। আরবিনকে নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন। ওর যাওয়ার সময় এগিয়ে আসছে। শনিবার সকালে চলে যাওয়ার কথা। আমি ভেবেছিলাম আরও কিছুদিন দেরি হবে, কিন্তু ও থাকতে চাইছে না। কোনো বিশেষ কারণ? সন্ধিয়ান গলায় প্রশ্ন করলেন সোহরাব হোসেন। ইকবাল জমাদার প্রথমে থতমত খেয়ে পরে নিজেকে সামলে নিয়ে বললেন, না ভাই, তেমন কোনো বিশেষ ব্যাপার না। আসলে ওইখানে যাওয়ার পরই তো জবে জয়েন করতে হবে। বসে থাকার কোনো উপায় নেই। ও চাইছিল 2 দিন আগে গিয়ে সব কিছু ঠিকঠাক করে নেবে। ক্যান্টনমেন্টের পুরো একটা ফ্ল্যাট ওর একার। সেখানে গোছগাছ করা ছোটোখাটো ব্যাপার নয়। সোহরাব হোসেন এবার নিশ্চিন্ত হয়ে বললেন, তা তো বটেই। ছেলেটা খুব কর্মঠ আর বুদ্ধিমান, এজন্য বুঝে শুনে আগে যেতে চাইছে। হ্যাঁ, তা আপনি কি চিন্তা ভাবনা করলেন সোহরাব ভাই? হাতে কিন্তু বেশি সময় নেই, আর মাত্র 2-3 দিন। ভাবনা চিন্তা তো করেছি, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর সেই সিদ্ধান্তই আপনাকে জানাতে আসা। কি সিদ্ধান্ত নিলেন? ইকবাল জমাদার প্রশ্নটা করে অধীর আগ্রহে সোহরাব হোসেনের মুখের দিকে তাকিয়ে রইলেন। ততক্ষণে কফি আর হালকা কিছু খাবার চলে এসেছে। কফিতে চুমুক দিয়ে সোহরাব হোসেন বললেন, আমাদের দিক থেকে হ্যাঁ ধরে নিন ইকবাল ভাই। আমি আমার স্ত্রী রাজি এই বিয়েতে। তাছাড়া মেয়েরও মতামত শুনেছি, চেয়েছি যে তার বাপের সিদ্ধান্তের তার কোনো অসুবিধা আছে কিনা। মেয়ের দিক থেকে কোনো অসুবিধা নেই। ইকবাল জমাদার কথাটা শোনা মাত্রই হাত উঠিয়ে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। যাক, আমি এখন চিন্তামুক্ত হলাম। তাহলে আগামীকালই আনুষ্ঠানিকভাবে আমরা পাত্রী দেখতে যেতে চাইছি আপনাদের বাড়িতে। এ বিষয়ে আপনি কি বলেন? অবশ্যই, হাতে তো আর বেশি সময় নেই। যা করার এই শুক্রবারের মধ্যেই করতে হবে নাকি? আপনারা বরং কালকে চলে আসুন, আমি ম্যানেজ করে নিব, আর তখনই সব কিছু ফাইনাল করব। ইকবাল জমাদার আর সোহরাব হোসেনের মধ্যে আরও কিছুক্ষণ আলাপ চলল বিয়ের সাদামাটা আয়োজন সহ আরও নানান বিষয়াদি নিয়ে। আব্বা, রিদির মতামত কি নেওয়া হয়েছে এখানে? আমি শুধু এই প্রশ্নের উত্তরটা চাইছি, বেশি কিছু তো নয়। আপনি সুযোগ বুঝে আমার হাত বেঁধে দিয়েছেন। এখন যে কোনোভাবেই হোক বিয়েটা করিয়েই ছাড়বেন, না হলে এই বাঁধন খোলা সম্ভব নয়। আম্মাও হঠাৎ করে আপনার পক্ষ নিয়ে কঠোর হয়ে গেল। আপনারা কেউই আমার কথা শুনছেন না। তাও বাদ দিলাম, সামান্য একটা প্রশ্নের জবাব দিতে কি অসুবিধা? আব্বা মার সামনে সোফায় বসে বেশ তিরিক্ষি মেজাজে প্রশ্নটা করলো আরবিন। কিছুক্ষণ আগে সেলুন থেকে ফিরছে ও। সিলেটের পোস্টিংয়ের আগে যত যা কাজ আছে সেরে নিচ্ছে। ঘরের মধ্যে যে কোনো একটা ষড়যন্ত্র চলছিল তা সম্পর্কে বেশ আন্দাজও হয়েছিল ওর। আজ বাসায় ফেরার পর ওর আব্বা আম্মার কথা শুনে শিহর হলো। রিদির সাথে আরবিনের বিয়ের কথাবার্তা চলছে। আগামীকাল পাকা দেখা, তারপরই শুক্রবার শুভ কাজ সেরে ফেলা হবে। কথাটা শোনার পর মোটেও চমকায়নি আরবিন। চমকানোর মতো কোনো বিষয় নয়, বরং ওর আব্বা আম্মা যে এমন রকম একটা কাজ করতে পারে সেটা যেন ওর ধারণাতেই ছিল। কিন্তু ইকবাল জমাদার ইমোশনাল ব্ল্যাকমেল করে আরবিনকে যেভাবে জালে আটকে ফেলেছেন তা থেকে বের হওয়ার উপায় নেই। চাইলে আরবিন সব কিছু ছেড়ে ছুড়ে আজই রাগের মাথায় ব্যাকিং গুছিয়ে সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিতে পারে। কিন্তু এর ফলে এত বছরে যেই কাজটা কখনো করেনি সেই কাজ করা হয়ে যাবে। শেষ বয়সে আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার মতো নির্বোধ ও নয়। এমনও তো হতে পারতো ওর আব্বা আম্মা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলতেন, তোমার চাকরি করতে হবে না, আমাদের তো কম নেই, একমাত্র ছেলে তুমি, আমাদের ঘরের ছেলে ঘরেই থাকো, বাপের সম্পত্তি আর টাকা পয়সা যা আছে তা তোমার পরবর্তী 3 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। এ ধরনের কথা আরবিনের আব্বা আম্মা বলেনি ওকে। এই দিক থেকে আরবিন কৃতজ্ঞ তাদের প্রতি। যদি এখনও বিরোধ করে তবে এমন কথা বলে ফেলতে সময় লাগবে না আরবিনের আব্বা আম্মার। তখন আমও যাবে, সালাও যাবে। দেশের চাইতে তো হৃদি বেশি গুরুত্বপূর্ণ নয় আরবিনের কাছে। এই কথাটা মনে আসতেই একটু শান্ত হলো আরবিন। ইকবাল জমাদার ওকে বললেন, রিদির বিয়েতে মতামত আছে, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে আমার অসুবিধা নেই কোনো। তারপর আমি রিদির সাথে কথা বলে নেব।
আরবিন উঠে গেল। বসার ঘর থেকে নিজের ঘরে আসতে আসতে ফোনটা বের করলো ট্রাউজারের পকেট থেকে। কন্টাক্ট লিস্টে ঢুকে রিদির নাম্বারে কল দিল ডিরেক্ট। কল দেওয়ার মিনিট খানেকের মধ্যেই রিসিভ হলো। আরবিন ফোন কানে চেপে ধরে কিছু বলার আগে ওপাশ থেকে শোনা গেল, আসসালামু আলাইকুম স্যার, আমি এখন একটু পড়াশোনায় ব্যস্ত আছি। আপনার কোনো জরুরি কথা আছে? থাকলে বলুন, আমি আম্মার কাছে ফোন দিচ্ছি। আম্মাকে বলবেন পরে আমি শুনে নিব। আরবিন কাট কাট গলায় বলল, তোমার আম্মার কাছে দিতে হবে না। আমি তোমাকে বলতে চাইছিলাম, তুমি খুব ব্যস্ত, যখন শোনার প্রয়োজন নেই, তাহলে একবারে বিয়ের দিনই দেখা হচ্ছে, সেদিনই আচরণের জবাব পাবে। রাখি, আল্লাহ হাফেজ। আরবিন ফোন কেটে দিয়ে রাগের দাঁতে দাঁত চেপে বিছানার উপর বসে পড়ল। মেয়েটা এখন ওকে ইগনোর করতে শুরু করেছে, অথচ বিষয়টা জরুরি ছিল, কিন্তু বলতে গেলেও শুনতো না। ওর আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। আরবিনের প্রতি দুর্বল হওয়ার পর থেকেই এমন করছে। আরবিন ভেবে রাখলো সিলেট যাওয়ার আগে ওকে সোজা করে তারপর যাবে, না হলে এই মেয়ের মতিগতি ঠিক নেই। মাথার তার কয়টা ছিঁড়ে আছে খোদা তালাই ভালো জানেন। প্রেম একটা মরণ ব্যাধির রোগের মতো, মৃত্যু নিশ্চিত জেনেও মানুষকুল প্রেমে পড়ে। প্রেম একটা ভুল, আর এই ভুলই মানুষ বারবার করে। প্রেম অ্যালকোহলের আসক্তির ন্যায়, একবার এই আসক্তিতে ডুবে গেলে তা হতে বেঁচে ফেরার উপায় নেই। প্রেম বেঁচে থেকেও মরতে শেখায়, কখনো সুখের মরণে, কখনো আবার দহনের মরণে। প্রেম অমর, অসীম, হোক সে সুখময় সমাপ্তিতে কিংবা পরিপূর্ণ আত্মত্যাগের বিনিময়ে। ডায়েরি খুব বেশি লেখে না রিদি, তবে ওর আব্বু ওকে দিনলিপি লেখার জন্য একটা ডায়েরি কিনে এনে দিয়েছিল বহুকাল আগে। রিদির ডায়েরিটার নাম দিয়েছিল নিষিদ্ধ পত্রালাপ, যেখানে ইতিপূর্বে কখনো কোনো কিছু লেখা হয়নি, না কোনো নিষিদ্ধ শব্দ অথবা বাক্য। তবে ইদানিংকালে রিদি একটু একটু মনের ভাব লিখে রাখে ওই ডায়েরিতে। আজও বহুক্ষণ যাবৎ কিছু কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল ওর। ভোরবেলা ঘুম ভেঙেছিল। শীতের সকালে রোদ ছোঁয়ানোর সৌভাগ্য হয়নি। আজ সূর্য বাবু মশাইয়ের দেখা নেই বলা চলে, কখন দেখা পাওয়া যাবে তাও জানা নেই। কেমন যেন একটা শীত শীত আমেজ। ছাদ থেকে একবার ঘুরেও এসেছে রিদি। ওর আব্বা আম্মা এখনো ঘুমে কাদা। গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছিলেন তারা। আজ আরবিনের পরিবার আসবে তাদের বাসায়, এজন্য নানান পরিকল্পনা আলাপ আলোচনা চলছিল। রাতেই বাজার করে এনেছেন সোহরাব হোসেন। রিদির আম্মা মশলা ব্লেন্ড করে রেখেছেন, টুকটাক রান্নার কাজ সেরে রেখেছেন রাতেই। আরবিন স্যারের পরিবারের আসার কথা রয়েছে বিকেলে। সোহরাব হোসেন অনুরোধ করেছিলেন দুপুরে তাদের বাসায় খাওয়ার জন্য, কিন্তু তা খারিজ করা হয়েছে। এ কারণে বিকেলের জন্যই সব কিছু ব্যবস্থা করা হয়েছে। রিদি ঘরে এসে হাত মুখ ধুয়েই ডায়েরি নিয়ে বসেছে এখন। জানালা খুলে দিয়েছে কিছুক্ষণ আগে। জানালার ওপাশে একটা জামরুল গাছ। জামরুল গাছের মগ ডালে চড়ুই, বাবুই, টুনটুনি সহ আরও নানান নাম জানা বহু অতিথি পাখি এসে বসে এই মৌসুমে। কিচিরমিচির শব্দ করে ডাকে তারা, সুরেলা কণ্ঠে গান গায়। যদিও ওদের গানের অর্থ বোঝে না রিদি, তবু মুগ্ধ হয়ে শোনে সে। প্রতিনিয়ত ওদের গানের প্রেমে পড়ে। ডায়েরি লিখতে একসময় বেশ অনীহা ছিল ওর, যদিও এখন এতে ভালো লাগা মিশে যাচ্ছে। যত দিন যায় ডায়েরিতে লেখালেখি করতে ততই অভ্যস্ত হয়ে পড়েছে ও। বেশ কয়েকটা সময় নিয়ে আরও কিছু বাক্য লিখে তারপর আবার কাটাছেঁড়া করে শেষমেশ কম্বলের ভেতরে গেল ও। খোলা জানালার বাইরে তাকিয়ে পাখিদের সমাবেশ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ল তা বুঝতেই পারল না। রিদি, ও রিদি, ওঠ, আর কত ঘুমাবি? রিদির ঘুম ভাঙলো ওর মায়ের ডাকে। হঠাৎ করে ডাক শোনায় ধরফরিয়ে উঠল ঘুম থেকে। চোখ ডলে মায়ের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। তানিয়া বেগম বললেন, 1:30 বাজে,
আর কত ঘুমাবি? এত বেঁচে গেছে, আজ আমি এত সময় ঘুমিয়েছি। তুমি আমাকে ডাকলে না কেন আম্মা? 2 বার এসে ডেকে গেছি, ঘুমে বেহুশ হয়েছিলে। ওই দুটো ডাক কানে পৌঁছায়। তারপর তোমার আব্বু ডাকতে নিষেধ করলো 11টার দিকে, বলল আজকে আর একটু ঘুমাতে দিতে, ক্লান্তি ভাব কম থাকবে। তাই আরো দেরি করলাম। সে যাগে, এখন বরং উঠে সোজা গোসলে যাও। আমার একটা শাড়ি আর তোমার জন্য গড়িয়ে রাখা কিছু গয়নাগাটি এনে রেখেছি। গোসল করে দুপুরের খাওয়া সেরে পরে নিও। শাড়ি কেন আম্মা? রিদি বিরক্ত মুখে প্রশ্নটা করলো। তানিয়া বেগম জবাব দিলেন, পাকা দেখা হবে তোমার। এসব আচার অনুষ্ঠানে শাড়ি পরলে বেশি ভালো হয়। তাছাড়া তোমাকে বড় বড়ও লাগবে। রিদি আর কোনো কথা বাড়ালো না। তানিয়া বেগম তাড়াহুড়া করে বাইরে যেতে যেতে বললেন, রান্না প্রায় শেষ, তুমি গোসল করে বাইরে এসো, খাবার খেয়ে নেবে। আমার হাতে অনেক কাজ। তোমার আব্বা গেছেন মিষ্টি কিনতে। হালিমাদের আসার কথা ছিল তো, এখনো কেন যে এলো না? ছোট কাকিমণির কথা শুনে থমকে দাঁড়ালো রিদি। ইস, মানুষটাকে কতদিন দেখে না। খোঁজ নেওয়াও হয়েছে সেই সপ্তাহখানেক আগে একদিন। মানুষটা বড্ড একগুঁয়ে। আরেকটা বিয়ে করে নিলেই পারতো, কিন্তু করেনি। নিজের সিদ্ধান্তে অটল রয়েছে। তিতাস আর জামিয়াকে সঙ্গে নিয়ে স্বামীর ওই ইউনিফর্ম পরিহিত শেষ ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কোনো মতে বেঁচে আছে মানুষটা। এ কারণেই কেউ আর চাপ দেয়নি তাকে, দিলেও সে নিত না। রিদির হঠাৎ চোখে জল এলো। কাকাইয়ের কথা মনে পড়ে গেল। আজ মানুষটা নেই। আজকে রিদির জীবনের এমন একটা বিশেষ দিনে সে থাকলে খুব খুশি হতো। রিদির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো,